নাসিরাবাদ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি সোহান লালা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের প্রথম অধ্যায় সমাজকর্ম ও ইতিহাস ও দর্শন বিষয়ে আলোকপাত করব। শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমরা যেসব বিষয়ে আলোচনা করব সেগুলো হলো 1601 সালে দরিদ্র আইনের গুরুত্ব, বাংলাদেশে 1601 সালে দরিদ্র আইনের প্রয়োগযোগ্যতা, 1834 সালে দরিদ্র আইনের নেতিবাচক দিক, 1601 সালের দরিদ্র আইন ও 1834 সালের দরিদ্র আইনের মধ্যে সাদৃশ্যসমূহ। শিক্ষার্থীরা, আমরা আগেই 1601 সালের দরিদ্র আইন সম্পর্কে আলোচনা করেছিলাম। 1601 সালের দরিদ্র আইন ইংল্যান্ডের ইতিহাসে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আইন। প্রাক শিল্প যুগে ইংল্যান্ডের দারিদ্র দূরীকরণ, ভিক্ষাবৃত্তি রোধ, ভবঘুরে প্রতিকার, দুস্থ অসহায়দের সেবা প্রদান প্রভৃতি ব্যাপারে প্রথম সরকারিভাবে আইন প্রণয়ন করা হয়েছিল 1601 সালে। এই 1601 সালে দরিদ্র আইনের গুরুত্ব ও তাৎপর্য তাই অনেক। প্রথমে আমরা যেটা দেখছি যে এই আইনের গুরুত্ব, 1 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সাহায্য ও পুনর্বাসনমূলক ব্যবস্থা। 1601 সালে দরিদ্র আইনের মাধ্যমে দরিদ্রদের জন্য সাহায্য ও পুনর্বাসন ব্যবস্থা করা হয়, ফলে সামাজিক সমস্যা হিসেবে স্বীকৃত ভিক্ষাবৃত্তি রোধ করা সম্ভব হয়। দরিদ্রদের পুনর্বাসনের ফলে তাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর আমরা দেখছি অলস ও অকর্মণ্য শ্রেণীর সংখ্যা হ্রাস। এই আইন প্রণয়নের ফলে সমাজে অক্ষম ও অকর্মণ্য শ্রেণীর সংখ্যা অনেকাংশে হ্রাস পায়। অক্ষম দরিদ্রদের সংশোধনাগারে এবং নির্ভরশীল শিশু মনিবের বাসস্থানে কাজ করা বাধ্যতামূলক করা হয়। 3 নম্বর স্থানীয়ভাবে সেবা প্রদান। 1601 সালে দরিদ্র আইনে প্যারিস বা এলাকাভিত্তিক দরিদ্রদের সেবা প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছিল। এর মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ এলাকার জনগণের সহায়তায় দরিদ্রদের সাহায্য প্রদানের জন্য একটি নীতি প্রণয়ন করায়। 3 নম্বর সমাজকর্ম পদ্ধতির বিকাশ। সমাজকর্মকে পেশাগত মর্যাদা উন্নীতকরণে 1601 সালের দরিদ্র আইনের কিন্তু গুরুত্ব অপরিসীম। এই আইন আমেরিকা সহ অন্যান্য দেশে বেশ জনপ্রিয়তা অর্জন করে। কালক্রমে এই সেবা সরকারি স্বীকৃতির মাধ্যমে পেশাগত সমাজকর্মের মর্যাদা উন্নীত হতে সহায়তা করে। 5 নম্বর দারিদ্রতা থেকে মুক্তি। এই আইন প্রণয়নের ফলে দরিদ্রতার অভিশাপ থেকে কিন্তু মানুষ মুক্তি পায়। দরিদ্রদের ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের ফলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়। এই ব্যবস্থায় দরিদ্র অসহায় ব্যক্তিরা তাদের সচ্ছল আত্মীয় স্বজনদের কাছ থেকে সহায়তা পেয়ে থাকে। 6 নম্বর সুষ্ঠু পরিচালনা। সুষ্ঠু ও দক্ষ পরিচালনার মাধ্যমে এই আইন বাস্তবায়ন করা হয়। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্যারিসে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ওভারসিয়ার নিয়োগ করা হয়। ওভারসিয়ার কর্তৃক দরিদ্রাগারের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়। এভাবে এই আইনটি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হতো। এছাড়াও কিন্তু রয়েছে আরও বেশ কিছু পয়েন্ট, যেমন পূর্ণাঙ্গ আইন। 1601 সালে এলিজাবেথের দরিদ্র আইন প্রণয়নের পূর্বে কিন্তু ইংল্যান্ডে মোট 42টি আইন প্রণীত হয়েছিল, কিন্তু কোনো আইনে কিন্তু পূর্ণাঙ্গ ছিল না। 1601 সালের দরিদ্র আইন ছিল দরিদ্রদের কল্যাণের জন্য একটি পূর্ণাঙ্গ আইন। ফলে দরিদ্রদের সকল বিষয়ের গুরুত্ব এই আইনে দেওয়া হয়েছিল। সমাজ কল্যাণে সরকারের ভূমিকা। দরিদ্রদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে সরকারের হস্তক্ষেপের সূচনা হয় কিন্তু 1601 সালের দরিদ্র আইনের মাধ্যমে। সরকারিভাবে প্রথম দরিদ্রদের কল্যাণ কার্যক্রম শুরু হওয়ায় দরিদ্ররা সরকারি সুযোগ সুবিধা পাওয়া আরম্ভ করে। সামাজিক দায়িত্ববোধ। 1601 সালের দরিদ্র আইনের মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা হয়। সামাজিক চেতনা জাগ্রত হওয়ার ফলে মানুষ অন্যের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালনে তৎপর হয়ে ওঠে। অপরাধের পরিমাণ হ্রাস। 1601 সালের দরিদ্র আইনের ফলে মানুষের মধ্যে অলসতা, অকর্মণ্যতা, বেকারত্ব অনেকাংশে দূর করা সম্ভব হয়। অক্ষম ও সক্ষম শ্রেণী কাজ করার ফলে সমাজে কিন্তু অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পায়। পরিশেষে কিন্তু আমরা বলতে পারি যে 1601 সালের দরিদ্র আইন ইংল্যান্ডের জনগণের ভাগ্য উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক সমাজকর্মের পথপ্রদর্শক হিসেবেও কিন্তু এই আইনটির গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশে 1601 সালের দরিদ্র আইনের প্রয়োগযোগ্যতা। তো শিক্ষার্থীরা, আমরা 1601 সালের দরিদ্র আইনের গুরুত্ব আলোচনা করলাম। এখন আলোচনা করব বাংলাদেশে যে 1601 সালের দরিদ্র আইনটা ছিল, সেই আইনটা কী প্রয়োগ করা সম্ভব কিনা বা প্রয়োগ করা যায় কিনা সেই বিষয়ে। তো ইংল্যান্ডে যে আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে কিন্তু 1601 সালে যে আইনটি প্রণয়ন করা হয়েছিল, সেটি কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করেও এই আইনটি এখানে প্রয়োগ করা যায়। বাংলাদেশে কিন্তু সামাজিক সমস্যা অনেক জটিল, এজন্য স্থায়ী ও বিজ্ঞানভিত্তিক সমস্যার সমাধান করা কিন্তু সকলের কাম্য। বর্তমানে সারা বিশ্বে 1601 সালের দরিদ্র আইনকে একটি মডেল হিসেবে গ্রহণ করা হয়েছে। তো বাংলাদেশে যদি এই আইনটি উপযোগিতা বর্ণনা করা হয়, তাহলে প্রথমে যে পয়েন্টগুলো আমরা দেখব সেটা হচ্ছে 1 নম্বরে আছে আদর্শ ও নীতিমালা অনুসরণ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তারা কিন্তু তাদের ন্যূনতম যে মৌলমানবিক চাহিদা রয়েছে সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়ে মানবতর জীবনযাপন করে। ফলে সমস্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পায় এবং পরিবেশগত ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে দরিদ্রদের পুনর্বাসনের ব্যাপারে কিন্তু আমরা 1601 সালে দরিদ্র আইনের পরামর্শ ও নীতিমালা আদর্শ অনুসরণ করতে পারি। 2 নম্বর, ভিক্ষাবৃত্তি রোধ করা। এদেশে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা অনেক তীব্র। দিন দিন ভিক্ষুকের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে সক্ষম ভিক্ষুকের সংখ্যা অনেক বেশি। আর এই অবস্থায় ভিক্ষাবৃত্তি রোধকল্পে 1601 সালের দরিদ্র আইনের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে পারি। 3 নম্বরে, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। বাংলাদেশের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি কিন্তু খুবই সীমিত। বিশেষ করে দরিদ্র ও ভবঘুরেদের জন্য পুনর্বাসন কেন্দ্রের সংখ্যা খুবই কম। আর এক্ষেত্রে 1601 সালের দরিদ্র আইনের অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে। 4 নম্বর, জরিমানার অর্থকে কাজে লাগানো। এদেশে অপরাধীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়। এসব জরিমানার অর্থ উন্নয়নমূলক কাজে, বিশেষ করে দরিদ্রদের কল্যাণে ব্যয় করা যেতে পারে। আর এক্ষেত্রে 1601 সালের দরিদ্র আইনকে অনুসরণ করা যায়। দরিদ্রদের শ্রেণীবিন্যাসকরণ। 1601 সালে দরিদ্র আইনে দরিদ্রদের শ্রেণীবিন্যাস করা হয়েছিল। আমরা জানি যে সেখানে সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা এভাবে ভাগ করা হয়েছিল। তো বাংলাদেশে যদি দারিদ্র নির্মূলের ক্ষেত্রেও কিন্তু আমরা দরিদ্রদেরকে এভাবে ভাগ করতে পারি। একটি পয়েন্ট হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব। এদেশে দরিদ্রদের ভরণ পোষণের দায়িত্ব যদি তারা সচ্ছল আত্মীয় স্বজনরা সহজে নিতে চায় না। এক্ষেত্রে কিন্তু এবং 1601 সালের দরিদ্র আইনের ভিত্তিতে নির্ভরশীল শিশুদের দায়িত্ব তাদের সচ্ছল আত্মীয় স্বজনদের হাতে তুলে দেওয়া যায়। ভাসমান মানুষের পুনর্বাসন। বাংলাদেশে ভাসমান মানুষের সংখ্যা কিন্তু অনেক। তারা ঠিকানাবিহীন। শহরাঞ্চলে তারা কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি করে থাকে। বাংলাদেশে তাই 1601 সালে দরিদ্র আইন প্রণয়নের পূর্বে ইংল্যান্ডেও কিন্তু ভাসমান জনসংখ্যা ছিল অসংখ্য। তাই ইংল্যান্ডে 1601 সালে দরিদ্র আইনেও এই ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। তো সমন্বয় সাধন। 1601 সালে দরিদ্র আইনে সকল দানের মধ্যে একটি সমন্বয় সাধন করা হয়েছিল। বাংলাদেশেও কিন্তু দারিদ্র বিমোচনে আমরা জাকাত, খয়রা, সদকা, ফেতরা, ওয়াকফ, দেবত্ব প্রভৃতির মধ্যে একটি সমন্বয় সাধনের লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সুসংগঠিত করা যায়। পরিশেষে কিন্তু আমরা বলতে পারি বাংলাদেশের মতো একটি দরিদ্র উন্নয়নশীল দেশে 1601 সালের দরিদ্র আইনে কিন্তু অনেক কিছুই এদেশের জন্য প্রযোজ্য। তো বাংলাদেশের দরিদ্র ভবঘুরে সমস্যা নিরসনকল্পে এ আইনে অনেক দিকই অনুসরণ করা যেতে পারে। তাই বাংলাদেশের 1601 সালের দরিদ্র আইনের প্রয়োজনীয়তা কিন্তু অনস্বীকার্য। সালে দরিদ্র আইন। শিক্ষার্থীরা, আমরা জানি যে 1601 সালের দরিদ্র আইনের অনেকগুলো খারাপ বা দুর্বল দিক ছিল, আর সেই কারণে পরবর্তীতে এই আইনটি সংশোধনের প্রয়োজন হয়ে পড়ে। তো ইংল্যান্ডে দারিদ্র নিরসনের বহু পূর্ব থেকে কিন্তু বিভিন্ন কার্যক্রম দারিদ্র দূরকরণের বিভিন্ন কার্যক্রম চলে আসছিল। এজন্য কিন্তু 1531 থেকে 1832 সালের মধ্যে প্রণয়ন করা হয় বিভিন্ন ধরনের আইন।
তথাপি দরিদ্রদের আর্থসামাজিক অবস্থার কিন্তু তেমন পরিবর্তন ঘটেনি। আর এই আইনগুলো পরিপূর্ণভাবে দারিদ্রতা দূর করতেও পারেনি। অনেক সময় দরিদ্রদের আইনের নামে চালানো হতো দরিদ্রের উপর অমানবিক নির্যাতন। ফলশ্রুতিতে সমস্যার সমাধান না হয়ে বরং আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। আর এই অবস্থা ইংল্যান্ডে দারিদ্রতা দূরকরণে আইনগুলো সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে। আমরা জানি যে 1601 সালে দরিদ্র আইনটি ইংল্যান্ডে প্রায় 2 শতাব্দীর ওপরও অনুশীলন হলেও বাস্তবে এই আইনটি জনগণের কিন্তু জন্য সুফল বয়ে আনতে পারেনি। জনগণের উপর চাপিয়ে দেওয়া দরিদ্র কর বাড়লেও মানুষের জীবনযাত্রা কিন্তু তেমন উন্নয়ন হয়নি। ফলে তদানীন্তন সরকার দারিদ্রতা দূর করার নতুন চিন্তাভাবনা শুরু করে। এজন্য সরকার 1832 সালে গঠন করেন দরিদ্র আইনসমূহের প্রশাসনিক ও কার্যকারিতা অনুসন্ধান বিষয়ক রাজকীয় কমিশন। এবং এই কমিশনের সুপারিশমালা অনুসরণ করে 1601 সালে দরিদ্র আইন পরিবর্তন করে একটি নতুন আইন প্রণয়ন করা হয় যা ছিল 1834 সালের দরিদ্র আইন। এই 1834 সালের দরিদ্র আইনেও বেশ কিছু গুরুত্ব ও প্রয়োজনীয়তাও ছিল। তা সত্ত্বেও এই আইনের বেশ কিছু নেতিবাচক দিক ছিল। তো এই দুর্বল বা নেতিবাচক দিকগুলো আজ আমরা আলোচনা করব। প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পারিবারিক ভাঙনের সৃষ্টি। এই 1834 সালের দরিদ্র আইনের ফলে কিন্তু পরিবারের মধ্যে একটা ভাঙনের সৃষ্টি হয়। কেননা পরিবারের সদস্যদের একই প্রকোষ্ঠে না রেখে বিভিন্ন প্রকোষ্ঠে রাখা হতো। তাদের মধ্যে দেখা সাক্ষাতের কোনো কিন্তু সুযোগই ছিল না। ফলে পারিবারিক ভাঙনের সৃষ্টি হয়। 2 নাম্বার, শিশুদের বিকাশ ব্যাহত। 1834 সালে দরিদ্র আইনে শিশুদের বিকাশ তথা লালন পালনে মারাত্মকভাবে ব্যাহত ছিল। নিয়ম অনুযায়ী শিশু ও মাকে আলাদা প্রকোষ্ঠে রাখা হতো। নার্সারিতেও শিশু পরিচর্যার ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত পরিমাণে ছিল না। 3 নাম্বার, অমানবিক জীবনযাপন। এই আইন অনুযায়ী নতুন শ্রমাগার নির্ণয় এবং পুরাতন শ্রমাগার মেরামতের কথা বলা হলেও সেগুলো ছিল বসবাসে অনুপযোগী। বৃদ্ধ, যুবক, অসুস্থ, ভবঘুরে, পাগল, পঙ্গু প্রভৃতি শ্রেণীকে একই প্রতিষ্ঠানে রাখা হতো। ফলে গাদাগাদিভাবে তারা অমানবিক জীবনযাপন করতে হতো। 3 নাম্বার, অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি। আইনের কঠোরতা এতই তীব্র ছিল যে একই প্রকোষ্ঠে যুবক যুবতী, কিশোর কিশোরী একই সাথে একই বিছানায় ঘুমাতে হতো। ফলে অসামাজিক কার্যকলাপ মারাত্মকভাবে বৃদ্ধি পায়। এটি একটি বিষাক্ত অবদানে পরিণত হয়। 5 নাম্বার হচ্ছে শিক্ষার অবনতি। দারিদ্র ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলতে এ আইনে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। এদের বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রতিও তেমন গুরুত্ব দেওয়া হয়নি। ফলে ছেলেমেয়েরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়। কঠোর পরিশ্রম করতে বাধ্য করা। শ্রমাগারের বাসিন্দাদের কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হতো। তাদের সাথে কয়েদিদের মতো আচরণ করা হতো। একসময় শ্রমাগার দরিদ্রদের একটি ঘৃণার বস্তুতে পরিণত হয়। তাদের কাছে এটি ছিল অত্যাচারের দুর্বল ও অসহায়দের ধ্বংস করা। এই আইনের নীতি অনুযায়ী কম যোগ্যতার নীতি ও দুর্বল অসহায়দের একেবারে অন্ধকার যুগে পৌঁছে দিয়েছিল। ফলে দরিদ্রদের অবস্থা ভালো হওয়ার কোনো ব্যবস্থাই এখানে ছিল না। মূলত বলা যায় 1834 সালে দরিদ্র আইন সংস্কার ছিল পূর্ববর্তী দরিদ্র আইন পর্যবেক্ষণ করলে একে 1601 সালের দরিদ্র আইনের কড়াকড়ি ও নির্যাতনের মূলক সংস্কার ছাড়া আর কিছুই ছিল না। 1834 সালের দরিদ্র আইন 1601 সালের দরিদ্র আইনের উপর ভিত্তি করে প্রণীত হলো। মূলত এটি 1601 সালের নিপীড়ন ও নির্যাতনমূলক বিধানগুলোর প্রতি বেশি প্রাধান্য পেয়েছিল। 1601 সালের দরিদ্র এবং 1834 সালের দরিদ্র আইনের মধ্যে সাদৃশ্য বা মিল। শিক্ষার্থীরা, পূর্ববর্তী আলোচনায় আমরা 1601 সালের দরিদ্র আইন এবং 1834 সালের দরিদ্র আইন সম্পর্কে জেনেছি। আজ আমরা এই দুই আইনের মধ্যে যে সাদৃশ্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। প্রথমে আমরা যে পয়েন্টটি দেখছি সেটি হচ্ছে শ্রেণীবিন্যাস করা। 1601 সালের দরিদ্র আইন এবং 1834 সালের দরিদ্র আইন উভয় আইনেই কিন্তু জনগণের কে সাহায্য দানের সুবিধার্থে শ্রেণীবিন্যাস করা হয়েছিল। নির্দিষ্ট শ্রেণীবিন্যাসের ভিত্তিতে তাদেরকে পৃথক করে পুনর্বাসন করা হতো এবং
পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ, দুস্থ, অসহায় প্রভৃতি শ্রেণীতে তাদের আলাদাভাবে ভাগ করা হয়েছিল। 2 নাম্বার, তালিকাভুক্ত করা। উভয় আইনেই কেবল তালিকাভুক্ত দরিদ্রদের সাহায্য পাবে। এক্ষেত্রে দরিদ্রদের নির্দিষ্ট এলাকায় বসবাস করতে হবে যাতে তারা সহজেই তাদেরকে চেনা যায়। তাই উভয় আইনে দরিদ্রদের তালিকা নাম অন্তর্ভুক্তির ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছিল। সক্ষমদের কাজে লাগানো। 1601 সালে দরিদ্র আইন এবং 1834 সালের দরিদ্র আইন উভয় আইনেই কিন্তু ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত দরিদ্র জনগণের মধ্যে যারা সক্ষম তাদের কাজে লাগানোর ব্যবস্থা করার প্রতি বেশি জোর দেওয়া হয়েছিল। 4 নাম্বার, কঠোর ও দমনমূলক নীতি। উভয় আইনেই কিন্তু কঠোর ও দমনমূলক নীতি পুরোপুরি বহাল রাখা হয়েছিল, অর্থাৎ সাহায্য দানের পাশাপাশি দরিদ্রদের ওপর নির্যাতন চালানো হতো এবং কঠোর পরিশ্রমে নিয়োজিত রাখা হতো। 5 নাম্বার, শিশুর সামাজিকরণ ব্যাহত। উভয় আইনে শিশুদের প্রতিভা বিকাশে কোনো সুযোগই ছিল না, অর্থাৎ শিশুর সামাজিকরণ ব্যাহত হয়েছে। শ্রমাগারে শিশুদের থাকার ব্যবস্থা থাকলেও বাবা মা থেকে দূরে রাখা হতো। পিতামাতা নির্দিষ্ট সময়ের জন্য শুধু যত্ন নিতে পারত, ফলে শিশুরা আদর স্নেহ থেকে বঞ্চিত হতো, অথচ এটি সামাজিকরণের জন্য খুবই প্রয়োজন ছিল। এছাড়া পারিবারিক ভাঙন। উভয় আইনেই কিন্তু দেখা যায় যে দরিদ্র পরিবারগুলোর সদস্যদের শ্রমাগারে পৃথকভাবে বসবাস জন্য রাখা হতো, ফলে পারিবারিক ভাঙনের সৃষ্টি হয়, নৈতিক অবক্ষয়। উভয় আইনে লক্ষ্য করা যায় একই শ্রমাগারে পুরুষ মহিলা বসবাসের ফলে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পায়, বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা একসাথে বসবাসের ফলে মারাত্মক নৈতিক চরিত্রের অবনতি হয়। মূলত এগুলোই ছিল 1601 সালে দরিদ্র আইন এবং 1834 সালে দরিদ্র আইনের মধ্যে সদৃশ্যসমূহ। শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে তোমরা আমার ক্লাসে ছিলে, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী প্রশ্ন নিয়ে আসব। সে পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।